মঙ্গলবার দেখেছেন, বুধবার দেখেছেন, বৃহস্পতিবারও আপনি ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ দেখেছেন। সব মিলিয়ে ম্যাচ দেখেছেন 18টা। আসলেই কি দেখেছেন? সবগুলো ম্যাচ কি কারো পক্ষে দেখা সম্ভব? চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটের নতুন শুরু হয়েছে ঠিকই, কিন্তু দুটো ক্লাবের অবস্থা আছে আগের মতোই, একটা রিয়াল, একটা বার্সা। নতুন ফরম্যাটে শুরু করতে গিয়েই হোঁচট, মোনাকো থেকে ফিরেছে মনমরা বার্সা। গেলবার যেখানে শেষ সেখান থেকেই শুরু রিয়াল মাদ্রিদের। ট্যাকটিক্যাল মারপ্যাচে সিটি ইন্টার গেছে গোল শূন্য, কিন্তু কেউ হয়নি মনক্ষুণ্ণ। বায়ার্ন মিউনিখ 8-2 ছাড়িয়ে খুঁটি গেড়েছে 9-এ। মিলানে লিভারপুল লড়েছে হিমেনেজের গোলে, আতলেতিকো হেসেছে শেষে। আপনি ভেসেছেন ম্যাচের বানে, কিন্তু ওদিকে ফুটবলাররা ডাক দিচ্ছেন আন্দোলনের। সবকিছু নিয়েই চলুন কথা বলা যাক। চ্যাম্পিয়ন্স লিগে এই সপ্তাহে যা ঘটেছে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ দুঃখ। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগটা শুরু করলো ঠিক তারা শেষ মৌসুমটা যেখান থেকে শেষ করেছিল, ঠিক যেন সেখান থেকেই। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার শেষ ম্যাচটার কথা মনে করে দেখুন। পিএসজির সঙ্গে তাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল। সেই ম্যাচে একটা আর্লি রেড কার্ড এবং তারপর একটা জিততে থাকা ম্যাচ তাদের হাত থেকে ফসকে গেল। পিএসজি তাদেরকে বিদায় করে দিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। ঠিক একই রকম ঘটনা ঘটলো বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স লিগে ফিরল। প্রতিপক্ষ আরও একবার একটা ফ্রেঞ্চ দল মোনাকোর বিপক্ষে। ম্যাচের 10 মিনিটে এরিক গার্সিয়ার রেড কার্ড দেখে মাঠ ছাড়ার পর বার্সেলোনা 10 জনের দলে পরিণত হলো। ফিরে আসলো ঠিক সেই পিএসজির ম্যাচের চিত্রপটটাই। এরপরে মোনাকো গোলও করে বসলো, কিন্তু এরপরে বার্সেলোনা বেশ ভালো মতোই একটা জবাব দিয়ে যাচ্ছিল বা জবাব দেওয়ার চেষ্টা করছিল। তার পেছনে নায়ক হয়ে গেলেন লামিন ইয়ামাল, যিনি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলটা করলেন। ওই জায়গা থেকে চিত্রনাট্যটা একটু হলেও পরিবর্তন করতে বা পরিবর্তন হতে শুরু হয়েছিল। বার্সেলোনা শেষবার যখন পিএসজির সঙ্গে খেলেছিল, সেবার রোনাল্ড আরাউহো রেড কার্ড দেখার পর লামিন ইয়ামালকেই তুলে ফেলা হয়েছিল, কিন্তু এবার লামিন ইয়ামালই গোল শোধ করে সমতায় ফেরালেন দলকে। ইনফ্যাক্ট সেকেন্ড হাফে বার্সেলোনার খেলা দেখে মনে হচ্ছিল বার্সেলোনা বোধহয় এই ম্যাচটা বের করে আনলেও আনতে পারে, নিদেন পক্ষে একটা ড্র বোধহয় তারা ডিজার্ভই করে। কিন্তু শেষে গিয়ে আরও একবার গড়বড় পাকালো, আরও একবার গোল করলো মোনাকো এবং তাতে তারা 2-1 গোলে ম্যাচটা জিতে নিল। বার্সেলোনার এই যে চ্যাম্পিয়ন্স লিগের শঙ্কা বা চ্যাম্পিয়ন্স লিগের দুঃস্বপ্ন, সেটা ফিরে এলো এবার একেবারে প্রথম ম্যাচেই। এবার তো নতুন ফরম্যাট, সেই নতুন ফরম্যাটে বার্সেলোনার অবস্থা দাঁড়ালো পুরনো। আপনি একটু দেখুন, আপনাকে একটা পাই চার্ট দেখাই, যেটা দেখলে খুব অনেক কিছু হয়তো স্পষ্ট হবে যে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগের দশা এরকম কেন। দেখুন, বার্সেলোনা এই যে গেল 26টা ম্যাচ, সেটা হিসেবে আপনি যদি চ্যাম্পিয়ন্স লিগের হিসাব করেন, তাহলে বার্সেলোনা এই 26 ম্যাচের ভেতরে 46% ম্যাচই হেরে বসেছে। বার্সেলোনার মতো দলের জন্য এটা একেবারেই একটা অস্বস্তির রেকর্ড। অন্যদিকে আপনি যদি আরেকটু পেছনে যান, অর্থাৎ আগের অবস্থার সঙ্গে তুলনা না করলে তো বোঝা যাবে না যে বার্সেলোনার কতখানি অবনতি হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। এই সব শেষ, তারও আগে 26-এর আগে 79 ম্যাচে তাদের হারের পার্সেন্টেজ ছিল 13.9 বা ধরেন 14%। তো 14% হার 80 ম্যাচ, অলমোস্ট 80 ম্যাচের ভেতরে। আর এই জায়গায় আপনি এই পাই চার্টটা দেখুন, এইখানের বেশিরভাগটা ম্যাচই বার্সেলোনা হেরে বসেছে। তার মানে বোঝা যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ বার্সেলোনার জন্য একটা দুঃস্বপ্ন হয়ে আসছে, দুঃস্বপ্ন হয়ে বারবার ফেরত আসছে নানান রূপে। অথচ এই বার্সেলোনা লা লিগায় 5টা ম্যাচ জিতে গিয়েছিল মোনাকোর মাঠে এই ম্যাচ খেলতে। যেই মোনাকোর কাছে তারা অগাস্ট মাসের 12 তারিখে হেরেছিল 3-0-তে, সেটা একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল বলে সেটা হয়তো পরে কেউ মনেও রাখেন নাই। কিন্তু আবার যখন মোনাকোর কাছে আপনি হারবেন, তখন ওই পুরনো স্মৃতি ফেরত আসলে আসতেই হবে। বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ দুর্দশা কোথায় গিয়ে শেষ হবে সেটা আমরা জানি না, তবে যেটা আমরা জানি বার্সেলোনার পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ কারা, এবং এটাও আমরা বলতে পারি যে বার্সেলোনা বোধহয় এই ম্যাচে হেরে একটা দুর্দশার ইঙ্গিত দিয়ে রাখলো। দেখুন, তাদেরকে পরে খেলতে হবে ইয়াং বয়েজের সাথে, বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচটা তাদের হোম ম্যাচ, রেড স্টার বেলগ্রেড, ব্রেস্ট, বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অ্যাওয়ে খেলতে হবে, বেনফিকার মাঠে অ্যাওয়ে, আবার আতালান্তা হোম। এই যে 3টা ম্যাচ 1 সেট, এটাকে যদি আপনি ধরেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ 3টা ম্যাচে বার্সেলোনার সমীকরণ জটিল হতে চলেছে, এটা আপনি প্রথম ম্যাচ দেখেই বলে দিতে পারছেন, যেহেতু তারা প্রথম ম্যাচে হেরে বসেছে। এই জায়গায় ব্রেস্ট অথবা রেড স্টার বেলগ্রেড অথবা ইয়াং বয়েজ, তাদেরকে আপনি তুলনামূলক সহজ প্রতিপক্ষ ধরতে পারেন। কিন্তু বায়ার্ন মিউনিখ ডিনামো জাগ্রেবকে 9-2 গোলে হারিয়ে
একটা সতর্ক বার্তা বার্সেলোনার কাছে বায়ার্ন মিউনিখ বোধহয় আগেই পাঠিয়ে রেখেছে, এবং এই কারণে আপনি এই ম্যাচগুলো দেখলে এটুকু আমাদের বোঝার বা বলার হয়তো সুযোগ আছে যে বার্সেলোনার জন্য আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইনটা হতে যাচ্ছে বেজায় কঠিন, কারণ মাত্র প্রথম 8টা দল, পয়েন্ট টেবিলের 8টা দল সরাসরি কোয়ালিফাই করবে নকআউট পর্বে। এবার আসুন পয়েন্ট নম্বর 2, দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। এই তিনটাই গোলকিপার। চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহে যে খেলাগুলো হয়েছে তার ভেতরে গোলকিপাররা অনেক ক্ষেত্রেই নায়ক বনে গেছেন, এবং আসলে রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক কে, এই প্রশ্ন যদি আপনাকে করা হয় অনেকেই হয়তো একজনের নাম নেবেন, তিবো কোর্তোয়া। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত শেষ 35টা শটের 30টাই তিবো কোর্তোয়া ঠেকিয়ে দিয়েছেন, এবং এই যে 35টা শট তার দিকে ধেয়ে এসছে সবগুলোই অন টার্গেট। তার মানে তার সেফ পার্সেন্টেজ আমাদেরকে বলছে তিবো কোর্তোয়ার একটা বড় অবদান আছে চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের ভালো করার পেছনে। এবং এই সপ্তাহে রিয়াল মাদ্রিদ যে জিতেছে ভিএফবি স্টুটগার্টের সঙ্গে, তার পেছনে তিবো কোর্তোয়ার ফার্স্ট হাফের ওই 5টা সেভের বড় একটা অবদান আছে, এবং কার্লো আনচেলত্তি তাকে ধন্যবাদ দিতেই পারেন। ইনফ্যাক্ট স্পেনে একটা মতবাদও এখন চালু হয়ে গেছে, অনেকে ইকার ক্যাসিয়াসের সঙ্গে তুলনা দিচ্ছেন তিবো কোর্তোয়ার। কেউ কেউ দাবি করছেন যে কার স্ট্যাট ভালো, সেটা কি ইকার ক্যাসিয়াস নাকি তিবো কোর্তোয়ার। অনেকের মতে তিবো কোর্তোয়া আসলে এই মুহূর্তে সেরা গোলকিপার, এবং সে কথাটা কে বলেছেন? বলেছেন সান্তিয়াগো কানিজারেস, যার জায়গাটাই পরে গিয়ে ইকার ক্যাসিয়াস স্পেন জাতীয় দলে নিয়েছিলেন। রিয়াল মাদ্রিদ এবং স্টুটগার্টের ম্যাচে তিনি বলছেন কোর্তোয়া গোলকিপিংয়ের মেসি, মারাদোনা, ক্রিস্টিয়ানো, আমার চোখে সেই সেরা গোলকিপার। আপনি হিসেব করে দেখুন, আগেরবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগটা যেভাবে জিতলো বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ফাইনালে, ওই ম্যাচের জন্যই কোর্তোয়াকে নামিয়ে দেওয়া হয়েছিল, কারণ পুরো সিজন জুড়ে তিনি ছিলেন ইনজুর্ড। চ্যাম্পিয়ন্স লিগে ওই একটা ম্যাচই কোর্তোয়া খেলেছিলেন। তারও আগে 2022-এর চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক, ইনফ্যাক্ট ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ তিবো কোর্তোয়া। এবং রিয়াল মাদ্রিদ যখন আরেকবার চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা শুরু করলো স্টুটগার্টের সঙ্গে, যদি কোর্তোয়া ওই সেভগুলো না করতেন রিয়াল মাদ্রিদের জন্য কাজটা আরও কঠিন হয়ে যেতে পারত। রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলেছে এমনটা হয়তো রিয়াল মাদ্রিদ সমর্থকেরাও দাবি করবেন না, কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকেরা যেটা দাবি করবেন সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ যা করে সেটাই আরও একবার করেছে। একই গল্প লুপে যেন চলছে, এবং কোথাও কোথাও গল্পটা বোধহয় পুরনো হয়ে যাচ্ছে। তিবো কোর্তোয়া আমার চোখে মনে হয়েছে রিয়াল মাদ্রিদের এই সপ্তাহের জয়ের নায়ক। আরেকজন নায়ক আছেন, তিনি আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া। আর্সেনাল জেতেনি, আতালান্তার সঙ্গে তারা গোল শূন্য ড্র করেছে। ইনফ্যাক্ট আর্সেনাল আতালান্তার সঙ্গে বেশ সতর্ক ফুটবল খেলেছে। তাদের এক্সজি পুরো ম্যাচে সম্ভবত 0.3-এরও নিচে, এইরকম একটা এক্সজি থাকা অবস্থায় যে ম্যাচে পেনাল্টি পেয়ে গেছিল আতালান্তা এবং ম্যাচটা আর্সেনালের হাত থেকে পুরোপুরি ছিটকে যেতে বসেছিল, সেখানে ডেভিড রায়া মাতেও রাতেগির পেনাল্টি কিক সেভ করেছেন। এর পরে গিয়ে রিবাউন্ডে আসা বলও তিনি ঠেকিয়ে দিয়ে নায়ক হয়ে গেছেন আর্সেনালের ওই 1 পয়েন্টের পেছনে। ইনফ্যাক্ট সবশেষ 8টা পেনাল্টি তার দিকে যা এসছে তার 4টাই তিনি ঠেকিয়ে দিয়েছেন। 50% তার পেনাল্টি কিকে সেভ পার্সেন্টেজ, অবিশ্বাস্য একটা রেকর্ড এই ডেভিড রায়ার। নিশ্চয়ই এরপরে আর ডেভিড রায়াকে নিয়ে বা তার জায়গা নিয়ে আর কোনো প্রশ্ন ওঠার সুযোগ হয়তো থাকবে না। এই গেল দ্য গুড। দ্য গুডের ভেতরে এই দুজনই আছেন, কিন্তু এই দ্য গুডের ভেতরে আরও একজন থাকতে পারতেন, তিনি ইয়ান সমার, যার এই সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বেশ কিছু ভালো সেভ আছে। এবং এই সেভের পার্সেন্টেজ যদি আপনি ওই এক্সজি দিয়ে করেন তাহলে ডেভিড রায়ার দাঁড়াবে 1.5 এবং ইয়ান সমারের 1.2। তার মানে এই সপ্তাহের সেরা গোলকিপারের হিসাব সেভ পার্সেন্টেজে সবার আগে থাকবেন ডেভিড রায়া, 2 নাম্বারটা ইয়ান সমার। কিন্তু যে জায়গায় কেউ থাকবেন না তিনি হচ্ছেন মার্ক আন্দ্রে টের স্টেগান। বার্সেলোনা যে হারলো তার পেছনে আন্দ্রে টের স্টেগানের দোষ বা দায় অনেকেই দিতে পারেন। পুরো ম্যাচে তিনি সেইকে ছিলেন। ফার্স্ট যে গোলটা বার্সেলোনা কনসিড করলো তার আগে যে রেড কার্ডটা এরিক গার্সিয়া দেখলেন, তার পেছনে মার্ক আন্দ্রে টের স্টেগানের একটা বড় ভুল আছে। যদিও টের স্টেগান দাবি করছেন ভুলটা তার নয়, ভুলটা এরিক গার্সিয়া এবং টের স্টেগান দুজনেরই, কিন্তু অনেকের চোখেই ভুলটা আসলে পুরোপুরি গোলকিপারেরই। তিনি এমন একটা জায়গায় বল পাস দিয়েছিলেন যেখানে এরিক গার্সিয়ার আসলে রিসিভ করার কথাও ছিল না, এবং আশপাশে আরও বেটার অপশন হয়তো ছিল মার্ক আন্দ্রে টের স্টেগানের। পরে গিয়ে ওখান থেকে গার্সিয়ার রেড কার্ড দেখলেন এবং বার্সেলোনাকে শেষ পর্যন্ত ম্যাচটা হারতেই হয়েছে। পুরো ম্যাচে টের স্টেগান বেশ সেইকে ছিলেন। কয়েকবার তিনি বল পাঞ্চ করার জন্য আকাশে লাফ দিয়েছেন, সেগুলো মিস করে গেছেন। যদিও যে গোলটা পরে হয়েছে অর্থাৎ দ্বিতীয় গোলটা মোনাকোর, তাতে তার খুব একটা কিছু করার ছিল না। শটটা এসেছিল বেশ গতিতে এবং সেখানে হাত লাগলেও শেষ পর্যন্ত সেভ করতে পারেননি। তবে বার্সেলোনা ভক্তরা হয়তো এই প্রশ্নটা অনেকেই তোলার চেষ্টা করছেন যে
টের স্টেগানের জায়গায় তাদের পরিবর্তন দরকার কিনা, ক্লাব ক্যাপ্টেন তাকে পরিবর্তন করতে চাইছেন বার্সেলোনার সমর্থকদের একটা গোষ্ঠী। বড় সিদ্ধান্ত, কিন্তু এই সপ্তাহে দ্য ব্যাডের ভেতরে রাখতে হচ্ছে টের স্টেগানকে। এটা নিয়ে বোধহয় কোনো পক্ষেরই কোনো রকম কোনো অজুহাত থাকার কথা নয়। এই সপ্তাহের অন্যতম সেরা গোলকিপার যিনি হতে পারতেন তিনি হয়ে গেলেন দ্য ব্যাডও না, দ্য আগলি, এবং তিনি পাওলো গাজ্জানিগা। একটা অবিশ্বাস্য রেকর্ড তার সঙ্গী হয়েছে। স্প্যানিশ কোনো ক্লাবের গোলকিপার চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম আত্মঘাতী গোল দিয়েছে। পিএসজির বিপক্ষে জিরোনা হেরেছে 1-0 গোলে। ম্যাচের 90 মিনিটে পাওলো গাজ্জানিগার পায়ের ফাঁক দিয়ে বল চলে গেছে, যেটা তার ধরার কথা ছিল, তিনি ধরতেও চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচের খলনায়ক হয়ে গেছেন এই পাওলো গাজ্জানিগা। যদিও গাজ্জানিগা যদি পুরো ম্যাচে আরও বেশ কিছু ভালো সেভ না করতেন তাহলে হয়তো 90 মিনিট পর্যন্ত ম্যাচটা জিরোনায় টিকেও থাকা হতো না। গাজ্জানিগা এই সপ্তাহে সবচেয়ে বেশি সেভ করেছে। যেই গোলকিপারদের আমরা দেখলাম না, তাদের ভেতরেও সবচেয়ে বেশি সেভ পার্সেন্টেজ তার। ওই যে এক্সজির হিসাব যেটা করছিলাম 2.1 হচ্ছে গাজ্জানিগার, অথচ দেখুন তিনি হয়ে গেছেন দ্য আগলি। একটা মুহূর্ত পাল্টে দিতে পারে একটা ফুটবল ম্যাচের সব কিছু। নায়ক থেকে আপনি হয়ে যেতে পারেন ওই ম্যাচের খলনায়ক, অথবা এই ক্ষেত্রে হয়তো ট্র্যাজিক হিরো। পয়েন্ট নাম্বার 3, হল্যান্ডের ভালো মন্দ আর লিভারপুলের লড়াই। প্রথমেই আসুন এর্লিং হল্যান্ডকে নিয়ে কথা বলি। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটা ম্যাচে এর্লিং হল্যান্ডের গোল করা হয়নি। দেখুন কথাটা বলার ধরন কি, যে আরও একটা ম্যাচ এর্লিং হল্যান্ড গোল করেন, অথচ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটা তিনি খেলতে নেমেছেন। প্রতিপক্ষের নাম আবার ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান, যারা শেষ পর্যন্ত দ্য ইতালিয়ান জব খুব ভালো মতো এক্সিকিউট করেছে এর্লিং হল্যান্ডের এগেন্সে। অথচ ফার্স্ট হাফে তিনি ভালো দুটো সুযোগ পেয়েছেন, একটা হেড থেকে বল গেছে বাইরে, আর একটা বক্সের বাইরে থেকে শট করেছেন, আরও বাইরে দিয়ে গেছে সেটা। সব মিলে 14 বার বলে টাচ করতে পেরেছেন এর্লিং হল্যান্ড। রেকর্ডটা বা স্ট্যাটটা নিশ্চয়ই হল্যান্ডের পক্ষে কথা বলবে না বা বলছেও না, কিন্তু তাতে এই এক ম্যাচের বিচারেই আপনি কি বলতে পারেন যে এর্লিং হল্যান্ড বড় ম্যাচের প্লেয়ার নন বা বড় দলের বিপক্ষে গোল করতে পারেন না? আপনি এবার একটু মিলিয়ে দেখুন লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। আপনি যদি স্ট্যাট হিসাব করেন গোলের, তাহলে হয়তো এর্লিং হল্যান্ড বাকিদের চেয়ে অর্থাৎ মেসি রোনালদোর চেয়েও এগিয়ে। আর মেসি রোনালদো এতদিন যা করেছেন সেটা তো অবিশ্বাস্য ছিল, এটা সবাই হয়তো এক বাক্যে স্বীকার করে নেবেন। কিন্তু মেসি আর রোনালদোর সঙ্গে এর্লিং হল্যান্ডের তফাৎটা হচ্ছে যে ম্যাচে মেসি রোনালদোকে, ধরুন একটা বিগ ম্যাচ, সেই ম্যাচে তাদেরকে যেভাবে পাহারা দেওয়া হয় এর্লিং হল্যান্ডকেও হয়তো ঠিক ওইভাবে পাহারা দেওয়া হচ্ছে। কিন্তু মেসি আর রোনালদো যেহেতু অ্যাসিস্টও করতেন, এর্লিং হল্যান্ড তো সেই কাজটা করছেন না। এই কারণে হয়তো এই পুরো ব্যাপারটা আরও বেশি নজরে আসছে। কিন্তু পেপ গার্দিওলা হয়তো সেটা চানও না যে এর্লিং হল্যান্ডের কাছ থেকে একটা অ্যাসিস্ট আসুক, রাদার তিনি ওখান থেকে একটা গোল আদায় করতে চান। তাই আপাতত এই এক ম্যাচের বিচারে এর্লিং হল্যান্ড বড় ম্যাচের প্লেয়ার নন, এই নিয়ে আলোচনা না করাই সম্ভবত আরও বেশি যুক্তিপূর্ণ হয় অনেক দিক থেকে। তবে ম্যান সিটি আর ইন্টারের ম্যাচ যেভাবে আর যে গতিতে এগিয়েছে, তাতে হয়তো অনেকে দাবি করতে পারেন যে এইরকম এন্টারটেইনিং গোল শূন্য ম্যাচ আপনি বারবার দেখতে চান। যারা স্পেশালি ট্যাকটিক্স নিয়ে অনেক বেশি আগ্রহী, তাদের ক্ষেত্রে একটা দুর্দান্ত ম্যাচ বলতে পারেন আপনি সেই বিচারে। যদিও নিউট্রাল ফ্যান যারা, তারা হয়তো এই ম্যাচ থেকে গোল বা আরেকটু জয় পরাজয়ের হিসেব নিকেশের দিকে যেতে চেয়েছেন। ম্যানচেস্টার সিটি এবং একই সঙ্গে ইন্টার মিলান, দুই দলেরই পরের সপ্তাহে খেলতে হচ্ছে দুটো বিগ ম্যাচ, যেখানে ম্যান সিটির প্রতিপক্ষ আর্সেনাল আর ইন্টার মিলানের এসি মিলান। দুই দলেরই মাথায় ওই ম্যাচের হিসাব থাকার কারণেই চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে আপনি হয়তো সেরকম রোমাঞ্চ পাননি, সেরকম অ্যাডভেঞ্চারাস ফুটবলও হয়তো দেখা যায়নি। এটা এই নতুন চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটের জন্য খুব নতুন কিছুই আপনি বলতে পারেন, এবং এরকমটা হয়তো আমরা সামনে আরও বেশি দেখতে পাবো। এবার আসুন লিভারপুলের দিকে। লিভারপুল যে লড়াই করে জিতলো, তার পেছনে লিভারপুলকে ক্রেডিট দিতে হবে, এবং ক্রেডিট দিতে হবে আর্নে স্লটকে। শেষ ম্যাচে প্রিমিয়ার লিগে তারা নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরেছিল, এবং এরপরে এসি মিলানের কাছে যখন তারা পিছিয়ে পড়লো শুরুতেই, তাও আবার সান সিরোতে, এরপরে যেভাবে লিভারপুল লড়াই করে ফিরেছে, দুটো সেট পিস গোল এবং দুটো সেট পিসে দুই ফুল ব্যাকের অ্যাসিস্ট, এই সব কিছু লিভারপুলের জন্য খুব বেশি স্বস্তির ছিল। কারণ এই ম্যাচ যদি লিভারপুল জিততে না পারত, তাহলে হয়তো আর্নে স্লটের জায়গা নিয়ে অনেক রকম জল্পনা কল্পনা শুরু হয়ে যেত, যেটা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে হারার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল। এই সপ্তাহের অন্যতম বড় ঘটনা বড় দলগুলোর হিসেবে লিভারপুলের এই জয়টা, যেটা এসি মিলানের বিপক্ষে তারা 3-1 গোলে জিতেছে, এবং তারা একরকম কোনো আলোচনা ওঠার আগেই সেটাকে ধামাচাপা দিতে পেরেছে, যেটা লিভারপুল এবং একই সঙ্গে লিভারপুলের কোচ, দুই পক্ষের জন্যই দারুণ স্বস্তির খবর। নাম্বার 4, বড়দের রাত ছোটদের রাত।
শুরুতেই চলুন ছোটদেরকে দিয়েই শুরু করা যাক। এনরিকের গোল, তাই না? এটা সপ্তাহের অন্যতম সেরা ঘটনা না হয়ে পারেই না। স্পেশালি এনরিকের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল, তার উপরে আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে সবচেয়ে তরুণ হিসেবে নতুন রেকর্ড গড়া এনরিকের। এটা তো তিনি রাউল গঞ্জালেজের রেকর্ডটা ভেঙে দিয়েছেন এবং 18 বছর বয়সে তিনি যে নতুন রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগে গোল করা, সেটাকেও আপনি একদিকে সরিয়ে রাখতে পারেন। কিন্তু এনরিকের গোলটার একটু ব্যবচ্ছেদ না করলেই বোধহয় নয়। একপাশে ভিনিসিয়াস জুনিয়র, একপাশে কিলিয়ান এমবাপে, আপনি বেচারা একেবারে বক্সের বাইরে থেকে শটটা করে দিলেন। এটা আমাদেরকে অনেক কিছু বলছে, এনরিকের সাহসের কথা বলছে। এনরিক যে স্ট্রাইকার, তার ভেতরে যে সেই চরিত্রটা আছে সেটা আমাদেরকে জানান দিচ্ছে। আপনি প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নেমেছেন, সেটার হিসাবে বা সেটার বিচারে আপনাকে আরও বড় সাহসী হয়তো মনে হচ্ছে। কিন্তু এই জায়গায় আরও একটা টকিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনি এর আগে এনরিকের গোল দেখেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে ডান পায়ে, এবার দেখেছেন বাঁ পায়ে, এবং এনরিক মূলত এই বাঁ পায়েরই ফুটবলার। যে কারণে গোলকিপার ওই সেভটা করতে পারেন নাই, তার কারণ ওই শটটা তিনি লঞ্চ করেছিলেন তার বাঁ পায়ে, এবং তার বাঁ পায়ে বুলেট গতির শট করার ক্ষমতা আছে। তার যে কটা ফিচার আছে তার ভেতরে একটা হচ্ছে এইটা, যে তার বাঁ পায়ের শট এর্লিং হল্যান্ড টাইপ, মানে দৈত্য টাইপ। দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের তিনি আসলে কেমন করেন। একটা বড় অ্যাডভান্টেজ তার জন্য, একদম চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে সাব হিসেবে নেমেই তিনি গোল করেছেন। রিয়াল মাদ্রিদের পুরো জয়ের আনন্দটা, যেটা হয়তো মাদ্রিদ সমর্থকদের দ্বিগুণ হয়েছে এনরিকের ওই গোলে। কিন্তু আমরা আরও একটা ছোট গল্পেই থাকতে চাই। তার নাম কেনান ইয়েলদিজ, তরুণ ফুটবলার, 18 বছর বয়স তার, তুরস্কের ফুটবলার। গোল করলেন, তিনি ভাঙলেন আরেক ক্লাব লেজেন্ডের রেকর্ড। ইউভেন্টাসের জার্সিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করেছেন কেনান ইয়েলদিজ চ্যাম্পিয়ন্স লিগে, এবং তিনি ভেঙেছেন আলেসান্দ্রো দেল পিয়েরোর রেকর্ড। দুটো ঘটনাই, রাউল গঞ্জালেজ এবং আলেসান্দ্রো দেল পিয়েরো, দুটোই আসলে 95 সালের ঘটনা। এবং দেখুন, এই সপ্তাহে, একই সপ্তাহে রিয়াল মাদ্রিদ এবং ইউভেন্টাসের মতো দুটো বিখ্যাত ক্লাবের সর্বকনিষ্ঠ গোলদাতা চ্যাম্পিয়ন্স লিগের হিসেব নিকেশ পাল্টে গেল দুই তরুণ ফুটবলার দিয়ে। হ্যাঁ, এনরিককে নিয়ে অনেক কথা হয়, কারণ তিনি ব্রাজিলিয়ান, সেটা একটা কারণ হতে পারে। তুরস্কের এই ফুটবলারকে নিয়েও অনেক কথা বলার জায়গা আছে। নাম্বার 10 জার্সিটা তাকে দেওয়া হয়েছে, এবং ওই গোলের পর তিনি যে সেলিব্রেশন করেছেন সেটাও আমাদের মনে করে দিয়েছে আলেসান্দ্রো দেল পিয়েরোর কথা। এই দেল পিয়েরো, এই রাউল, তারা বিদায় নিয়েছেন ফুটবল থেকে, কিন্তু তাদের জায়গায় নতুনরা এসে গেছেন। তবে নতুনদের গল্প বলতে গিয়ে বুড়োদের ভোলার কোনো সুযোগ নাই। আনহেল দি মারিয়া এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাচ্ছেন। তার আমলের ফুটবলাররা অনেকেই হয়তো অবসরে গেছেন, কিন্তু দি মারিয়া আছেন দি মারিয়ার মতোই, এবং এখন তিনি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ফুটবলারদের 5 জনের তালিকাতে রয়ে গেছেন, এবং এই 5 জনের তালিকার ওপরে ওঠার তার সুযোগ আছে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইনে। প্রথম ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন। অর্থাৎ সব কিছু আসলে তরুণদের অধীনেও নয়, বুড়ো যারা আছেন, কোট আনকোট বুড়ো, তারাও এখনও পুরনো ঝলক দেখিয়ে যাচ্ছেন ঠিক আগের মতোই। এই যে এই সপ্তাহে লুকা মদ্রিচও একটা অ্যাসিস্ট করেছেন, 39-40 প্রায় কাছাকাছি চলে এসছে। লুকা মদ্রিচের অ্যাসিস্টও তাকে বানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বুড়ো হিসেবে অ্যাসিস্ট করা 3 ফুটবলারের একজন হিসেবে। পয়েন্ট নাম্বার 5, অজানায় পাড়ি দিচ্ছে সবাই। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি যখন জিতলো, এরপরে পিএসজি কোচ লুই এনরিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো প্রথম ম্যাচটা জিতে শুরু করলেন চ্যাম্পিয়ন্স লিগে, এরপরে আপনাদের লক্ষ্য কী থাকবে? তখন লুই এনরিকে বলেছেন যে জিতে যে আসলে কি লাভ হলো বা কি উপকার হলো, বা হারলে যে আসলে কি ক্ষতি হলো বা হতো, এর কিছুই আসলে আমি এখনও বুঝে উঠতে পারছি না। তার মানে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটটা এখনও তার জন্য খুব বেশি কম্পেটেবল হয়নি। তিনি এখনও বুঝে উঠতে পারছেন না যে এখান থেকে পরের রাউন্ডে যেতে হলে শেষ পর্যন্ত কত পয়েন্ট যথেষ্ট হবে। একটা 36 দলের পয়েন্ট টেবিল আপনি যদি তাকান, সেখানে সব কিছু আপনার হিজিবিজি লাগার কথা। এখনও পর্যন্ত দেখবেন যে একই পয়েন্ট নিয়ে এক গাদা দল একই সঙ্গে রয়েছে। সবার উপরে বায়ার্ন মিউনিখ আছে, কারণ 9-2 গোলে তারা এই সপ্তাহে জিতেছে, খুবই স্বাভাবিক, তাদের সবার উপরে থাকার কথা। কিন্তু এইটা যতদিন খেলা গড়াবে, যত বেশি ম্যাচ হবে, ততদিনে একটা শেপ হয়তো এই লিগটা নেবে বা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটটা নেবে। এখন এই যে চ্যাম্পিয়ন্স লিগ নতুন ফর্ম্যাটে শুরু হলো, তার আগে থেকেই অনেকের কণ্ঠে আসলে একটু প্রতিবাদী সুর। যেমনটা শুরু করেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার। তিনি বলেছিলেন যে এত বেশি ম্যাচ খেলা তাদের উপর দিয়ে ধকল হয়ে যাচ্ছে। প্রায় একই সুরে কথা বলেছেন কম বেশি সব ফুটবলারই যারা প্রেস কনফারেন্সে এসেছেন।
কার্লো আনচেলত্তি তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলার পরে আমাদেরকে জানাচ্ছেন লা লিগা এসপানিওলের সঙ্গে খেলার আগে যে এই মৌসুমের সূচি তো আর বদলানো সম্ভব না, তবে ফুটবলাররা ভবিষ্যৎ বদলানোর কথা চিন্তা করছে। কম খেলার মূল কারণ হচ্ছে ফুটবলারদের চোটে পড়ার ঝুঁকি যাতে এড়ানো যায়। ফুটবলাররা কম খেলে নিজেদের বেতন কমালেও তো সমস্যা নাই, মানে তিনি বলার চেষ্টা করছেন যে ফুটবলাররা দরকার হলে বেতন কম নেবে, কিন্তু এতগুলো ম্যাচ তারা খেলতে চায় না, কারণ অনেক দলকে এবার হয়তো 70টা বা 80টা করে ম্যাচ খেলতে হবে যদি কেউ ক্লাব বিশ্বকাপে কোয়ালিফাই করে। চ্যাম্পিয়ন্স লিগ তো আছেই, একই সঙ্গে ক্লাব বিশ্বকাপ যেটা জুনে হতে যাচ্ছে, প্রথমবারের মতো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, নতুন ফরম্যাটে 32 দলের টুর্নামেন্ট। সেখানে যদি কাউকে খেলতে হয় এতগুলো ম্যাচ, তাহলে একজন ফুটবলারের তার যদি কোনো ইনজুরি না থাকে তাহলে তিনি হয়তো 70 বা 80টা হাইয়েস্ট ম্যাচ খেলে ফেলবেন, যেটা ফুটবলারদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং যারা ফুটবল খেলা দেখে অভ্যস্ত বা দেখতে ভালোবাসেন, তাদের একটাই চাওয়া থাকে যে একটা ফ্রেশ ফুটবল ম্যাচ দেখা। যে প্লেয়ারের ভেতরে একটা ফ্যাটিক থাকে তিনি নিশ্চয়ই ভালোটা দিতে পারেন না। দেখুন, ভিনসেন্ট কোম্পানি, যার দল 9-2 গোলে হারালো এবার বায়ার্ন মিউনিখ ডিনামো জাগ্রেবকে, তিনি এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরে কথা বলছেন। তিনি একটা নতুন আইডিয়া দিচ্ছেন আমাদেরকে যে 75-80টা ম্যাচ খেলা অবাস্তব। আমার কাছে একটি সমাধান আছে, একজন প্লেয়ার সর্বোচ্চ কত ম্যাচ খেলতে পারবে এর একটা সীমা নির্ধারণ করে দিতে হবে। মানে তিনি এখানে একটা ক্যাপ সৃষ্টির কথা বলছেন বা বলার চেষ্টা করছেন। রদ্রি বলেছেন ফুটবলাররা ধর্মঘটের ডাকও দিতে পারেন, অর্থাৎ নতুন ফরম্যাট শুরু হওয়ার আগেই এ নিয়ে যত বেশি আলোচনা তার চেয়ে বেশি সমালোচনাই হচ্ছে। এবং এই যে কার্লো আনচেলত্তি, ভিনসেন্ট কোম্পানি, তারা যখন এগুলো নিয়ে কথা বলছেন তার মানে এটুকু স্পষ্ট যে এর একটা সমাধান হয়তো আসতে যাচ্ছে। এখন সেটা দলগুলো আরও বেশি স্কোয়াড বাড়াবে, নাকি তারা ফুটবলারদেরকে কিছু বিশ্রাম দেবে, নাকি তারা কোনো টুর্নামেন্ট থেকে নিজেদেরকে সরিয়ে নেবে, এই হিসাবটা এখন মেলানো জরুরি। এখন অনেকে জানতে চাইতে পারেন যে বেশি ম্যাচ হলে সমস্যা কোথায়? ক্লাবগুলোই তো বেশি ম্যাচ চেয়েছে এবং ক্লাবগুলো তো বেশি টাকা আয়ও করছে। সমস্যা আসলে ওই জায়গাতেই যে কেউ ইনজুর্ড হয়ে যেতে পারেন, কারো ক্যারিয়ার খাটো হয়ে যেতে পারে, আর একটা বছরে 75 বা 80টা ম্যাচ খেলা এটা শরীরের জন্যই আসলে স্বাস্থ্যকর কোনো সমাধান নয়। চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহটা একটু অন্যরকম, পরের সপ্তাহ থেকে হয়তো আমরা আর একটু ভালো বুঝতে পারবো, যেমনটা হয়তো নিশ্চয়ই লুই এনরিকেও বুঝতে পারবেন। অনেক কিছু আমরা মিস করে গেছি, আমরা অ্যাস্টন ভিলা থেকে শুরু করে আমি প্রিটি শিওর যে আপনারা যারা আছেন আমাকে ধরিয়ে দেবেন, কিন্তু এর বাইরে কথা বলা খুব মুশকিলই হয়তো ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.